পরশুরাম শিবানীর কেস নিয়ে কুসুমপুর গ্রামে এলে এদিকে তটিনীকে মারার প্ল্যান করে নন্দিনী ও কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী নন্দিনীকে ফোন করে বলতে থাকে, দিদি তুই এই কাজটা মোটেও ঠিক করলি না। তুই আমার সঙ্গে যে অন্যায়টা করলি সেটা সেটা তুই আমার সঙ্গে কি করে করতে পারলি? তুই তো বলতি যে আমি নাকি তোর বোন, আমি নাকি তোর আত্মার আত্মা, তবে তুই এটা আমার সঙ্গে কি করে বেইমানি করলি বলতো? আমি তো তোকে অনেকটা ভালোবাসতাম, অনেকটা সম্মান করতাম, অনেকটা বিশ্বাস করতাম। সে বিশ্বাসের খাতিরে আমি তোর হাতে সবকিছু তুলে দিয়েছিলাম। আমি যদি জানতাম যে তুই তুই এভাবে এভাবে গিরগিটির মতো রং পাল্টাবি, তবে হয়তো বা তোরকে আমি এতটা বিশ্বাস করে তোর হাতে সবকিছু তুলে দিতাম না। আমি সবসময় নিজে নিজে সতর্ক থাকতাম, জানিস কি? আমাদের মতো অফিসাররা কখনো কখনো এত কষ্ট করা এভিডেন্স কারো হাতে তুলে দেয় না, কিন্তু আমি দিয়েছিলাম তোকে বিশ্বাস করে। আমি জানতাম যে তুই হয়তোবা আমার সঙ্গে কখনোই বেইমানি করতে পারিস না, তুই হয়তোবা আমার পাশে থাকবি, আমার সন্তানের জন্য আমাকে ন্যায় পাইয়ে দিবি। এ কথা শুনে তো তখন নন্দিনী বলতে থাকে, এটা এটা টাকা পয়সার যুগ বোন, এভাবে এভাবে বিচার করা যায় না। আমি আমি তোকে কি করে বুঝাই যে তোর থেকে আমার কাছে টাকার মূল্যটা বেশি। তোর সঙ্গে যদি আমি সম্পর্ক রাখতাম, তবে তবে তোর থেকে আমি শুধু কান্নাই পেতাম, এর বেশি আর কিছুই নয়। কিন্তু আমি আমি যেটা পেয়েছি কোটি কোটি টাকা, বিলাসবহুল জীবন যাপন। আমি বিলাসবহুল ভাবে চলতে পারবো। তুই চাইলে তুই আমার সঙ্গে হাত মিলাতে পারিস। তুই প্লিজ এরকম করে সবকিছু শেষ করে দিস না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোর মতো মেয়ের সঙ্গে আমার কথা বলাটাই ভুল। আর আমি তোকে কখনো ক্ষমা করব না দিদি, কখনোই না। তুই আমার সঙ্গে যেটা করেছিস, যার জন্য তোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আমার ছেলে মেয়েগুলো তোকে কখনোই ক্ষমা করতে পারবে না। আমার ছেলে মেয়েগুলো ভাবতো যে ওই বাড়িতে কেউ ওদের ভালো না বাসলে ওদের ভালোবাসি, ওদের অবশ্যই ভালোবাসে, কারণ কারণ ওদের ভালোবাসি, ওদের সবসময় কাছে আগলে রেখেছে, ওদের ভালোবাসি সবসময় ওদেরকে অনেক ভালোবেসে গেছে, কখনো কখনো ওদের ক্ষতি হতে দেয়নি। কিন্তু তুই ওদেরকে ভুল প্রমাণিত করে দিলি, এমনকি আমাকেও ভুল প্রমাণিত করলি। আমি এটা আমি এটা কখনোই ভাবতে পারিনি যে তোর থেকে আমি এমনটা আশা করব। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি তোর সঙ্গে এসব কথা বলার জন্য ফোন রিসিভ করিনি। তুই এসবের জন্য ফোন করেছিস, তবে ফোনটা রাখছি আমি। তখন তখন তটিনী বলতে থাকে, তুই তুই মনে রাখিস, আমি আবার সকল এভিডেন্স জোগাড় করব, আর তোদের বিরুদ্ধে সবকিছু নতুন করে কেস ডায়েরি করব। এই কথাটা আমি শুধু তোকে হিন্ট দিয়ে দিলাম, তুই এবার আর কোনোভাবে আমাকে আটকাতে পারবি না। আমি নিজের জীবন বাজি রেখে সবকিছু গুছিয়েছিলাম, সবকিছু রেডি করেছিলাম, কিন্তু তুই তুই কি করলি? আমার স্বপ্নটাই ভেঙে দিলি, আমার স্বপ্নটা ঘুরিয়ে দিলি, ভেঙে ভেঙে কাচের টুকরোর মতো একদম ছারখার করে দিলি। এই বলে ফোনটা কেটে দেয় তটিনী। এদিকে শিবপ্রসাদ স্পেশাল ব্রাঞ্চে এলে তখন স্যারের সঙ্গে কথা বলতে থাকে শিবপ্রসাদ। ঠিক তখনই কেউ একজন ফোন করে শিবপ্রসাদকে বলতে থাকে, আপনি প্লিজ কুসুমপুরে চলে আসুন, এখানে শিবানীকে হত্যা করা হয়েছে, এবার আমাকে হত্যা করা হবে। আমি সবটা জেনে গেছি বিধায় আমাকে মেরে ফেলার জন্য ওরা ওরা উঠে পড়ে লেগেছে, আর শিবানীকে হত্যা করেছে ওর স্বামী। প্লিজ এই উদ্ঘাটনটা আপনাকেই করতে হবে। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। ঠিক তখনই ফোনটা কেটে গেলে তখন পরশুরাম বলতে থাকে, স্যার এখন আমার কি করা উচিত? এখন আমি কি করব? প্রতিনিয়ত ফোন আসছে, শিবানী সত্যিই কি মরে গেছে, নাকি ওকে ওকে মেরে ফেলা হয়েছে? আর মেরে ফেলা হয়েছে নাকি ও এখনো জীবিত অবস্থায় কোনো একটা অন্ধকার কুঠুরিতে বন্দি আছে? আমাকে আমাকে সবকিছু জানতে হবে। এখন আমি কি করব স্যার? আপনি আমাকে একটা সমাধান দিন। তখন স্যার বলতে থাকে, তুমি চলে যাও পরশুরাম, ওখানে গিয়ে সবটা উদ্ঘাটন করার চেষ্টা করো। এই বলে তখন স্যার পরশুরামকে সবকিছু ডিটেলসে দিয়ে দেয়, আর বলতে থাকে, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ো, যদি ফোর্সের প্রয়োজন হয় তবে তুমি নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, না স্যার, আমার কোনো ফোর্সের প্রয়োজন হবে
হবে না, আমি আমি একাই চলে যেতে পারবো, কোনো কোনো সমস্যা হবে না। আমার যদি কোনো কোনো কিছু দরকার হয় আমি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। তখন তখন স্যার বলতে থাকে, ওখানে কিন্তু তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হতে পারে, কিন্তু কিন্তু তোমাকে কিন্তু হাল ছাড়লে হবে না। তাই বলছিলাম ডিপার্টমেন্ট থেকে তোমার ফোর্স লাগলে তুমি নিতে পারো। তখন তখন পরশুরাম বলতে থাকে, আমি আগে একাই ওখানে গিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। যদি পরিস্থিতিটা কোনোরকম ঝামেলার মনে হয় তখন আমি আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেব। আপনি আপনি আগে থেকে ফোর্স রেডি করে রাখবেন, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তখন স্যার বলতে থাকে, তুমি যেমন বলবে, তোমার যেমনটা সুবিধা হবে ঠিক সেভাবেই কাজ করো, ঠিক সেভাবেই কাজটা হবে। তখন এই বলে দেখা যায় তখন স্যার পরশুরামকে বিদায় দিয়ে দেয়। তখন পরশুরাম সেখান থেকে বেরিয়ে পড়ে আর কুসুমপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই তটিনীকে ফোন করে বলতে থাকে, তটিনী, আমি এখন বাড়ি যেতে পারছি না, বাড়ি যাওয়ার সময় নেই, আমাকে এক্ষুনি কুসুমপুর যেতে হবে। ওখান থেকে প্রতিনিয়ত ফোন আসছে, ওখানে নাকি একটা মেয়েকে নতুন করে টার্গেট করা হয়েছে, ওকে মারার চেষ্টা হচ্ছে। তাই আমি যাচ্ছি। তুমি বাচ্চাদের নিয়ে সাবধানে থাকবে। আমি জানি তুমি আমার ছেলে মেয়েকে রক্ষা করবে আর নিজেকেও রক্ষা করতে পারবে। তাই আর আমি কোনোভাবে তোমাকে নিয়ে যেতে পারছি না। ওখানে নিয়ে গেলে হয়তোবা বিপদ হতে পারে। তাই তুমি বাচ্চাদের নিয়ে এখানেই থেকে যাও। তখন টটিনি বলতে থাকে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি সবটা সাবধানে দেখো, আর দেখো যে সত্যি কি ওই শিবানীর সঙ্গে আর তোমার শিবানীর সঙ্গে কোনো মিল আছে কিনা। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো কিছু বুঝতে পারছি না টটিনি, আমি বুঝতে পারছি না যে সত্যি কি এই শিবানী একই জন, নাকি নাকি এর মধ্যেও কোনো ঝামেলা আছে। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি যাও। এই বলে ফোন কেটে দেয়। তখন তটিনী ফোনটা কাটার পরে কিছু একটা ভাবতে থাকে আর বলতে থাকে, সত্যি যদি শিবানী চলে আসে তবে আমার সংসারটা কি কাচের মতো ভেঙে যাবে, আমার সংসারটা কি আর টিকবে? তখন তখন পিকু বলতে থাকে, মাম্মি কি হয়েছে, তুমি কি ভাবছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন তটিনী বলতে থাকে, কিছু না মা, কিছু না, তুমি বুঝবে না। এদিকে এদিকে শিবপ্রসাদ কুসুমপুর চলে এসে পুলিশ স্টেশনে আসে, আর সেখানে এসে শিবানীর কেসটা নিয়ে রিওপেন করতে চাইলে অফিসার সেটা বারণ করে। অফিসার বলতে থাকে, মেয়েটা দুশ্চরিত্রা ছিলেন আর উনি মরে গেছেন, ওনার ডায়েরিটা নিয়ে আপনি কি করবেন বলুন তো? তখন পরশুরাম বলতে থাকে, আমি আপনার কাছ থেকে ওনার নামে কোনো বাজে কথা শুনতে আসিনি। আপনার থেকে যেটা চাওয়া হয়েছে সেটা দিয়ে দিন, তা না হলে কিন্তু আমি উপর মহলে ফোন করতে বাধ্য হব। তখন তখন অফিসার নানানভাবে নানান বিরানি কথা বলতে থাকে। তখন পরশুরাম বলতে থাকে, আপনি আমাকে সেই ফাইলটা দিবেন কিনা সেটা বলুন, তা না হলে কিন্তু আপনার চাকরিটা যেতে বাধ্য হবে। এ কথাটা মাথায় রাখবেন। তখন এ কথা শুনে দেখা যায়, পরশুরামের কথা শুনে অফিসার বলতে থাকে, আপনি আমার চাকরিটা কিছুতেই নিতে পারবেন না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই জন্যই হয়তোবা এত বছরেও আপনার কোনো প্রমোশন হয়নি। এখনো আপনি এই থানাতে এরকম একটা ছোট্ট চাকরিজীবী হিসেবে, কনস্টেবল হিসেবে রয়ে গেছেন। তখন এ কথা শুনে দেখা যায় বলতে থাকে, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না আপনি। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই করতে পারি, কারণ কারণ আপনি যেরকম করে কথা বলছেন তবে আপনি এটারই যোগ্য। কারণ আপনি যেভাবে কথা বলছেন এগুলো আমাদের পেশায় মানায় না। তখন অফিসার বলতে থাকে, আমি আপনার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে বাধ্য নই, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। আপনার ডিপার্টমেন্টের কথা শুনতে আমার কোনো ইচ্ছা নেই আর বাধ্যও নই আমি, বুঝতে পেরেছেন? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তবে কি বড়বাবুকে ফোন করব? এখানকার যিনি বড়বাবু, আর না হলে কমিশনারকে ফোন করি। এ কথা শুনে দেখা যায় লোকটি বলতে থাকে, আমাকে আপনি ভয় দেখাচ্ছেন তাই না? তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, ভয় দেখাচ্ছি, কারণ আপনি ভয় পাচ্ছেন, তো এই জন্যই ভয় দেখাচ্ছি। এরপরে দেখা যায় তখন লোকটি বলতে থাকে, আপনি এখানে বিধায় এসে সময় নষ্ট করছেন, এখানে আপনি কিছু করতে পারবেন না। শিবানী মেয়েটি ভালো ছিল না, তাই ওকে গ্রামের লোকজন শাস্তি দিয়েছে, ও আর বেঁচে নেই। তাই ওর এই কেস নিয়ে আপনাকে কোনো কেস ডায়েরি করতে হবে না, আর কোনো কিছু ইনভেস্টিগেট করতেও হবে না। এই বলে সেখান থেকে
সেখান থেকে দেখা যায় পরশুরামকে বের করে দেয় অফিসার। এরপরে এরপরে পরশুরাম গ্রামের মধ্যে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই তখনই কিছু লোকজন এসে পরশুরামকে ঘেরাও করে ধরে আর বলতে থাকে, এখানে এগোনোর চেষ্টা করবেন না, যেখানে যে দিক দিয়ে এসেছেন ঠিক সেদিক দিয়ে চলে যান, তা না হলে কিন্তু লাশ পড়ে যাবে, শিবানীর কাছে আপনাকেও যেতে হবে। এদিকে দেখা যায় নন্দিনী ও কর্ণ চ্যাটার্জি প্ল্যান করতে থাকে কিভাবে কিভাবে এই সুযোগে তটিনী ও বাচ্চাদের শেষ করে ফেলা যায়। তখন নন্দিনী বলতে থাকে, অবশ্যই তটিনীকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে, নিজেদের পস্তাতে হবে। তটিনীকে এখান থেকে সরিয়ে ফেলাটাই উত্তম। আমি ভেবেছিলাম যে ও আমার বোন, সে খাতিরে আমি ওকে ওকে কিছু করতে বারণ করেছিলাম, ওকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ও যা শুরু করেছে, ওর বর যা শুরু করেছে, এভাবে এভাবে চলতে থাকলে কিছুতেই হতে দেওয়া যাবে না, আমরা ফেঁসে যাব। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তবে তবে এখন কি করতে চাইছো তুমি? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, সেই প্ল্যানটা আমার কাছে আছে, আমি সবটা সামলে নেব, আপনাদের কোনো কিছু ভাবতে হবে না, আমি তটিনের ব্যাপারটা দেখে নিচ্ছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এভাবে এখনই এখনই কিন্তু এই সুযোগটাই কাজে লাগাতে হবে, কারণ কারণ এখন পরশুরাম বাড়ি নেই, এখন শিবপ্রসাদ গাঙ্গুলি নেই, এখন শুধু তটিনী বাচ্চাদের নিয়ে একাই বাড়িতে আছে। এই সুযোগে যা করার করতে হবে, এই সুযোগে আমাদের কাজটা সেরে ফেলতে হবে, তা না হলে পরশুরাম এলে দুজন একসঙ্গে হলে, দুই বাঘ আর বাঘিনী একসঙ্গে হলে তখন কোনোভাবে কোনো কিছু করা যাবে না। তাই এখন যা করার এখনই করতে হবে। তুমি কিছু একটা করো নন্দিনী। তখন নন্দিনী বলতে থাকে, আয়ুষী, আরাধিয়া, আমাকে এক কাপ চা দিতে পারবি? অনেক অনেক চা খেতে ইচ্ছে করছে, তাই আমি চাটা খাচ্ছি আর ভাবছি কি করা যায়। এরপরে আরাধিয়া চা এনে দিলে নন্দিনী খেতে থাকে আর বলতে থাকে, এবার এবার কিছু একটা প্ল্যান করতে হবে, এবার আর সম্পর্কর টানটা নিজের মধ্যে আনা যাবে না, সম্পর্কের কথা ভাবলে নিজেদের নিজেদের পস্তাতে হবে, নিজেদের ফেঁসে যেতে হবে। আর আমি চাই না ফাঁসতে, আমি চাই না কোনোভাবে কোনো ঝামেলায় নিজেকে জড়াতে। তখন বিজিত এসে বলতে থাকে, এক্স্যাক্টলি কোনো ঝামেলায় নিজেদের জড়ানোটা এখন ঠিক হবে না। তখন বিজিতকে দেখে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, বিজিত, তুমি এখানে কি করে এলে? তখন দেখা যায় তখন বিজিত বলতে থাকে, এসেছি আমি এখানে বেল নিয়ে এসেছি, কোনো সমস্যা হবে না, আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, আমাকে আবার যেতে হবে। এরপরে বিজিত বলতে থাকে, আমাদের যে করে হোক তটিনী গাঙ্গুলিকে এই সুযোগে শেষ করে ফেলতে হবে। ওই তটিনী সব সমস্যার মূল, তটিনী যদি এখানে থাকে তবে তবে আমাদের অনেক অনেক বড় ঝামেলায় পড়তে হবে। আর পরশুরাম এখন কুসুমপুরে আছে, কোনো একটা কেসের জন্য কুসুমপুরে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটার মধ্যেও কোনো একটা রহস্য আছে। কুসুমপুরে পরশুরাম কেন গেল, আর কুসুমপুরে কি এমন ঘটনা যার জন্য পরশুরামকে এখান থেকে কুসুমপুরে যেতে হলো? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমার জানা মতো পরশুরাম একটা কেস পেয়েছে, কুসুমপুরে একটি মেয়ে অনেক বছর আগে নিখোঁজ হয়ে যায়, এখনো অব্দি মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনকি মেয়েটা বেঁচে আছে কিনা মরে গেছে এটাও কেউ জানে না, কিন্তু কিন্তু সবাইকে বলা হয়েছে যে তার স্বামী নাকি তাকে মেরে ফেলেছে, কিন্তু কিন্তু এখনো তার লাশটা খুঁজে পাওয়া যায়নি। এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তবে এখন এখন যাই করতে হবে আমাদের এটুকু সময়ের মধ্যেই করতে হবে, পরশুরাম ফিরে আসার আগে আমাদের নিজেদের কাজগুলো নিজেদের করে নিতে হবে। এ কথা শুনে তখন বিজিত বলতে থাকে, আমার হাতে বেশি সময় নেই, আমাকে যেতে হবে, আপনারা কিন্তু এই সুযোগে সবকিছু করে ফেলবেন, আমি শুধু এই খবরটুকু দেওয়ার জন্য এখানে এসেছি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, বিজিত, তুমি চিন্তা করো না, তুমি এখন কোনো ভুল স্টেপ নিও না, এখন যদি তুমি কোনো ভুল স্টেপ নাও তবে কিন্তু যেটুকু বাঁচার সম্ভাবনা আছে সেগুলো হারিয়ে যাবে। এদিকে দেখা যায় তটিনী লাট্টু ও পিকুকে নিয়ে বাড়িতেই আছে। তখন লাট্টু বলতে থাকে, মাম্মি, আমাদের একটু মাটন কষা করে দেবে? তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, হ্যাঁ লাট্টু, তুমি মাটন কষা খাবে তো আমি করে দেব। আমার আমার ছেলেটা কতদিন আমার কাছে ছিল না, আমি যে কতটা কষ্ট পেয়েছি বাবা, তোকে না পেয়ে আমি তোকে কি করে বোঝাবো বল। তখন পিকু বলতে থাকে, ভাই, তুই তুই ছিলি না, মাম্মি পা অনেক অনেক কষ্ট করেছে, আমি তো তোকে সবসময় মিস করতাম, আমি
সবসময় কাঁদতাম তোর জন্য। আমি সবসময় পাকে বলতাম, পা আমার ভাইকে ফিরিয়ে দাও, আমার ভাইকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আমি জানতাম যে আমার পা আর মাম্মি তোকে অবশ্যই ফিরিয়ে আনবে, তাই দেখ সেটাই সত্যি হলো। পা আর মাম্মি তোকে তোকে আমাদের কাছে ফিরিয়ে এনেছে। তখন লাট্টু বলতে থাকে, এদি ভাই তুই তুই কেন কাঁদছিস বলতো? কাঁদবি না, একদম কাঁদবি না। আমাদের আমাদের কেউ কখনো ক্ষতি করতে পারবে না। আমাদের আমাদের মাম্মি অফিসার, আমাদের পা পরশুরাম, আমাদের কি কেউ ক্ষতি করতে পারবে বল? কেউ পারবে না। আমাদের আমাদের সবসময় সবসময় মাম্মি ও পাই আমাদের আমাদের রক্ষা করে যাবে। ওই রাক্ষস দাদুরা আমাদের আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু মাম্মি আমাদের আমাদের ভালোবাসি, আমাদের সঙ্গে এমনটা কেন করলো বলো তো? তখন তোটেনি বলতে থাকে, তোমরা বুঝবে না বাবা, অনেক টাকার অঙ্ক তো এখানে, অনেক টাকার বিষয়। তাই উনি নিজে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এটা এটা কোনো ব্যাপার না বাবা, তুমি তুমি চিন্তা করো না। তোমার 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 মাম্মি আছে তো, তোমার পা আছে তো, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের ভালোবাসি, ওদের সঙ্গে যোগ দিয়েছে তো কি হয়েছে? উনি উনি টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই আর ওনাকে ওনাকে তোমরা কখনোই কখনোই ফোন করো না, কখনো ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো না, ঠিক আছে?